বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন জাগরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো নারীর নিরাপদ কর্মপরিবেশ এবং সমস্যা ও সমাধান নিয়ে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে আজ নারী কর্মশক্তি ছড়িয়ে পড়েছে, কিন্তু তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। শারীরিক এবং মানসিক হয়রানি, পাশাপাশি তারা কর্মপরিবেশে শিশুদের নিরাপত্তার জন্য শিশু সদনের অভাব বোধ করছে। এছাড়া পদোন্নতিতে বৈষম্য, সর্বোপরি নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে এসব বিষয়গুলো নিয়ে আলাপ করব। আমাদের আজকের আলোচনায় আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি। আমার ডানে রয়েছেন অ্যাডভোকেট জসিমউদ্দিন হিমেল, সদস্য অ্যাসেসমেন্ট বোর্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমাদের সাথে আরও রয়েছেন মরিয়ম জাহান মুন্নি, তিনি একজন নারী সংবাদকর্মী। মরিয়ম আপু, আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সাংবাদিকতা করতে গিয়ে আপনি কোন সমস্যাটার সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছেন? হয়রানি, বৈষম্য, নাকি মাতৃত্বকালীন যে ছুটি সেই বিষয়টা নিয়ে? দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমাদের নারী সাংবাদিক বলে নয়, নারীদের ক্ষেত্রে, কর্মজীবী নারীদের ক্ষেত্রে তিনটা চ্যালেঞ্জের মুখোমুখি আমাদেরকে হইতে হয়, যেমন যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্য এবং মাতৃত্বজনিত চ্যালেঞ্জ। যেটা এই তিনটার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেই প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হয়, কিংবা আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে যৌন হয়রানি। তো দেখা যায় কি, বাংলাদেশে 40 থেকে 50% নারী কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়। এর মধ্যে প্রায় 71% নারী এটা গোপন রেখে দেন, ভয়ে তারা সেটা বলেন না। এই যৌন হয়রানির কারণে তাদের যেই প্রবলেমটা ফেস করতে হয় আর কি, এটা প্রতিষ্ঠানের উপরও একটা, যেই প্রতিষ্ঠানে কর্মরত থাকেন আর কি, সেখানে কাজেরও একটা বড় প্রবলেম ফেস করতে হয়। আর হচ্ছে যে লিঙ্গ বৈষম্যতার ক্ষেত্রে যে ইয়েটা হয়, আমরা যারা নারী সাংবাদিক মাঠে কাজ করি, তারা তাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি বুলিংয়ের শিকার হতে হয় মাঠে। এবং বিশেষ করে সহকর্মীদের চাইতেও আশেপাশে যাদের থেকে ইন্টারভিউ না হয় কিংবা যে এখানে যাওয়া হয় আর কি, তাদের থেকেও নানাভাবে হয়রানির শিকার হতে হয়। লিঙ্গ বৈষম্যতার বিষয়ে যেটা বলবো, নারীদেরকে পদোন্নতি, বেতন এবং নেতৃত্বের দিক থেকে নারীদেরকে সবসময় পিছিয়ে রাখা হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও এইভাবে দেখা যায় যে তথ্যটা আমরা দেখতে পাই আর কি, 20 থেকে 30% নারী পুরুষের থেকে নারীদেরকে পদোন্নতি কম দেওয়া হয়। আর মাতৃত্বজনিত যে ছুটির বিষয়টা, সেটা হচ্ছে যে বাংলাদেশে এর একটা আইন আছে ঠিকই, কিন্তু সেটার সঠিক প্রয়োগ নেই। মাতৃত্বজনিত সময় নারীদেরকে গর্ভধারণ এবং সন্তান জন্মের পর তাদের চাকরিতে সেভাবে তাদের সুযোগগুলো দেওয়া না হওয়ার কারণে তাদেরকে চাকরি ছাড়তে হয়। এক্ষেত্রে দেখা যায় কি, আমাদের বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের একটা জরিপে আমরা দেখতে পাই আর কি, বাংলাদেশে 42% নারী কর্মজীবী আছে, তার মধ্যে শুধু মাতৃত্বজনিত কারণেই 40% নারীকে চাকরি ছাড়তে হয় এই সময়টায়। তারপর যারা জব করেও থাকেন, তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই আর কি, তাদের এই স্বাস্থ্যের যেই নিরাপত্তা, স্বাস্থ্য বিষয়ে যে সচেতনতা, এই বিষয়গুলো পাওয়া যায় না। ডে কেয়ার সেন্টার নেই, মাতৃত্বকালীন সময়ে যে সন্তানকে, তাদের যে সন্তান রেখে তারা একটা কাজ করবে, সেই সুযোগগুলো নেই। এই পর্যায়ে আমি অ্যাডভোকেট জসিম ভাইকে প্রশ্ন করতে চাই যে আমাদের দেশে তো আসলে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের আইন আছে, তো সেক্ষেত্রে বাংলাদেশের নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধে, বিশেষ করে কর্মক্ষেত্রে হয়রানি প্রতিরোধে কি কি আইন রয়েছে? আমি প্রথমেই বলি, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন রোধে যে বেসিক্যালি প্রথম ও প্রধান আইন হচ্ছে আপনার যেটা 2000 সালেই প্রণীত হয়, 2000 সালের 8 নম্বর আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন। পাশাপাশি আরও কিছু আইন আছে, সেটা হচ্ছে আপনার পারিবারিক সহিংসতা, যেটা 2010 সালে হয়, যেটাও সুরক্ষা এবং প্রতিরোধের জন্য নারী ও শিশুদের জন্য এই আইনটি প্রণীত হয়। আবার আপনি দেখবেন আরেকটা যৌতুক নিরত আইন, যেটা 2018 সালে প্রণীত হয়। আপনার আরও কিছু আইন আছে যেগুলা নারীদের এবং শিশুদের যে তাদের সুরক্ষার জন্য, তাদের প্রতিরোধের জন্য এই আইনগুলো বেসিক্যালি আপনার গঠিত হয়েছে।
আপু, আপনি হয়রানির কথা বলেছেন, আমি এই প্রসঙ্গে আসি। কর্মক্ষেত্রে নারীরা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হয়, সেটা শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হয়। তো এই হ্যারাসমেন্ট হওয়ার পরে সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নারীরা এটা গোপন রাখে। তো আপনি কি মনে করেন এটা গোপন রাখাটা সমস্যাটা কমবে নাকি এটাকে আরও বাড়িয়ে তুলবে? না, অবশ্যই সমস্যাটা বাড়িয়ে দিবে। কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে অপরাধী তার সাহসটা বেড়ে যাবে, যে কারণে পরবর্তীতে এই প্রভাবটা অন্য নারীদের ক্ষেত্রে দ্বিগুণ রূপে তাদের কাছে ফিরে আসে, তাদেরকে হয়রানির শিকার হতে হয়। যার কারণে আমাদের অর্থনীতির উপর একটা প্রভাব পড়ে। নারীরা কর্মক্ষেত্রে নিরাপত্তা বোধ না করার কারণে তাদের কর্মক্ষমতাটা হ্রাস পায়, মানসিকভাবে তারা দুর্বল হয়ে যায়, যা আমাদের জিডিপিতে প্রায় 1% পর্যন্ত আপনার জিডিপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ ক্ষতি হয়ে থাকে। আপুর সাথে আমি যে বিষয়টা আলাপ করলাম, জানতে চাইলাম যে নারীরা অনীহা প্রকাশ করে। তো আপনি আসলে এই যে অনীহা প্রকাশ করে, এটা কেন করে বলে আপনি, সেম প্রশ্নটাই আমি করছি যে আপনার কেন মনে হয় যে নারীরা এই বিষয়ে, অর্থাৎ আইনের ক্ষেত্রে আইনের যে আশ্রয় গ্রহণ, আইন আছে কিন্তু আইনের আশ্রয় গ্রহণ করতে চায় না, কেন চায় না, এবং এই অনীহা তৈরির পেছনে আপনি কি কারণগুলো মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আসলে আমাদের সমাজে যে সমাজের মধ্যে নারী শিশু নির্যাতন রোধে আমাদের প্রচুর আইন রয়েছে, কিন্তু এই আইনগুলোর যথাযথ ব্যবস্থা এবং আমার যথাযথ যদি প্রয়োগ হয়, আইন সংস্থা যে প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে যদি যথাযথভাবে প্রয়োগের ব্যবস্থা করা হয়, আমাদের অনেকাংশে নারী কিংবা শিশু নির্যাতন এগুলা একটু প্রতিরোধ করা সম্ভব। তো অনেকেই আমরা দেখতে পাই যে কি আইন থাকা সত্ত্বেও অনেক নারীরা আছেন, যেহেতু আমার উনি বলেছেন সাংবাদিক আছেন বা অনেক বুলিংয়ের শিকার হয়, কিন্তু অনেকে আমরা দেখতে পাই কেন ওনারা অনীহা প্রকাশ করেছে, তার আমরা অনেক কিছু দেখেছি যে মামলার একটা দীর্ঘসূত্রিতার বিষয় থাকে, যে আসলে এই আমি যদি এখানে কোথাও গিয়ে যদি একটা কমপ্লেন করি, কমপ্লেনটা কতদিন সময় লাগবে, এই সময়ের মধ্যে আদৌ আমি ন্যায় বিচারটা পাচ্ছি কিনা, কিংবা ওখানে যাওয়া আসা, এই একটা দীর্ঘসূত্রিতার একটা বিষয় থাকে। পাশাপাশি সামাজিক একটা সচেতনতা দরকার আমাদের, যে উনি যে চিন্তা করে যে আমি পরিবারে কিংবা সমাজে আমাদের একটু এই বিষয়ে খুব একটা লজ্জা তাদের কাজ করে, পারিবারিক এবং সামাজিক সম্মানের বিষয়, যে তারা চিন্তা করে যে এই বিষয়টা যদি আমি বলি কিংবা এটা আরো 10 জন জানবে, তার চেয়ে তারা কি করে ওই বিষয়টাকে তারা হাইড রাখতে চায়। এবং পরিবার থেকেও যদি ও ধরনের কোনো সাপোর্ট তারা পায় না, আমি যেটা বিশ্বাস করি, মানে পরিবার থেকেও যদি এই ধরনের কোনো অভিযোগ, যে কেউ কর্মক্ষেত্রে যদি কেউ কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, সে যদি তার প্রথমে পরিবারে গিয়ে বলে, পরিবার থেকেও তার একটা সাহস কিংবা তার একটা উৎসাহ দেওয়া যে কোনো ধরনের এই বিষয়ে কোনো রিমেডি পাওয়ার জন্য। কিন্তু পরিবার থেকেও আমরা দেখি না যে কেউ এটাকে অ্যাপ্রিসিয়েট করবে, যে গিয়ে ঠিক আছে আমরা যথাযথ আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়ে এই বিষয়টা একটা নালিশ করি কিংবা কমপ্লেন করি, যে কমপ্লেনের মধ্যে আমার যে এই অধিকার, সামাজিক সম্মানহানির ভয়ে পরিবারও এটাকে গোপন রাখার চেষ্টা করে, ওটা গোপন রাখার চেষ্টা করে। ওইটাই যে আমাদেরকে এই বিষয়ে আমাদের সামাজিক সচেতনতা দরকার, যে আমাদের যথেষ্ট আইন রয়েছে, আইন প্রয়োগ করলে আসলে এটা সম্ভব। তাদের ওই যে মনের ভীতি যে মানুষ কি বলবে, বা যথাযথ আইনি প্রক্রিয়াটা আসলে দীর্ঘসূত্রিতার কারণে তারা নিজেদেরকে এই গিয়ে প্রকাশ করতে অনীহা প্রকাশ করে বলে মনে করি আমি। আপনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে বলবেন যে একটা নিরাপদ কর্মসংস্থান, বিশেষ করে নারীর জন্য নিরাপদ কর্মসংস্থানের জন্য, কর্মপরিবেশ তৈরি করার জন্য কি করা প্রয়োজন? নিরাপদ কর্মসংস্থান হতে হবে এমন যেখানে যৌন হয়রানির কোনো ভয় থাকবে না, লিঙ্গ বৈষম্যতা থাকবে না, এবং কর্মীর পারিবারিক এবং ব্যক্তিগত এবং কর্মস্থলের জীবন একসাথে হবে না, যেখানে তাদের নারী কর্মী যেহেতু থাকবে, তাদের মাতৃত্বকালীন ছুটির যে বিষয়টা সেটা একটু মাথায় রাখতে হবে। কারণ একজন মাই তো কর্মজীবী, তার সন্তান জন্মদানের অধিকারও তার আছে, সেটা মাথায় রেখে তার যে বাংলাদেশের আইন অনুযায়ী যে ছুটিটা তার পাওয়ার কথা, সেই সাপোর্টটা তাকে প্রতিষ্ঠানকে দেওয়া উচিত। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে দেখা যায় বিভিন্ন প্রফেশনে, বিশেষ করে নারীরা কোনো প্রফেশনে যাওয়ার জন্য তাদের একটা চয়েসের বিষয় থাকে, অর্থাৎ নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা শিক্ষকতাকে, এই প্রফেশনটাকে সবচেয়ে নিরাপদ মনে করে। আপনি কেন, আপনার মতে, যে সাংবাদিকতায় দেখা যায় যে খুব কম মেয়েরাই আসে, তো কেন আসলে এটা হচ্ছে? এটা কি মূল কারণ নিরাপত্তা নাকি অন্য কিছু? অবশ্যই এখানে নিরাপত্তার ঝুঁকি তো অবশ্যই আছে। নিরাপত্তা নেই বললেই চলে অনেক ক্ষেত্রে, কারণ
এই ক্ষেত্রে মেয়েদেরকে অবশ্যই মাঠে কাজ করতে হয়, সেখানেও নানাভাবে হয়রানির শিকার হতে হয়। তারপর নিরাপত্তা এবং সময়ের একটা বিষয় আছে, কারণ সাংবাদিকতা পেশায় সময়টা এখানে নির্ধারিত না, কিন্তু শিক্ষকতা পেশায় এটা নির্ধারিত। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমার আপনার কাছে আমার প্রশ্ন, ধরা যাক একজন নারী নির্যাতিত হয়েছেন বা হয়রানির শিকার হয়েছেন, সে কোন ধাপগুলো অনুসরণ করবে? আপনি তাকে একেবারে আইনি পরামর্শ থেকে শুরু করে কিভাবে আপনার কাছে একজন নির্যাতিত নারী কর্মজীবী নারী গেলে আপনি কি পরামর্শ দিবেন? যদি কোনো এখানে স্পেসিফিক আছে, যদি কি ধরনের উনি মানে নির্যাতনের শিকার হয়েছেন, যদি কেউ কোনো পরিবারে কিংবা তার স্বামীর নিকট যদি কেউ নির্যাতনের শিকার হয়, এক ধরনের তার রিলিফ আছে, কিংবা তার কর্মস্থলে যদি কেউ যদি নির্যাতনের শিকার হয় কিংবা কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, তাহলে সেক্ষেত্রে আলাদা একটা স্পেসিফিক বিষয় আছে। সে কোন বিষয়ে কোন দিক দিয়ে তার যে নির্যাতন হয় সেই বিষয়টা আছে। যদি মনে করেন পরিবারে তার স্বামীর কাছ থেকে সে নির্যাতনের শিকার, তাহলে সে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন আছে, যেটা 2000 সালে প্রণীত হয়, 2000 সালের 8 নম্বর আইন। সেখানেও 11 ধারা তাকে নারী নির্যাতনের, ওই স্বামীর যদি কোনো যৌতুকের জন্য মারধর করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রথমেই থানায় গিয়ে মামলায় করবে। যদি থানায় যদি কোনো ধরনের মামলা না নেয়, সেক্ষেত্রে সে আমাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, ওখানে গিয়ে সে সিআরকে যেটা কমপ্লেন কেস হিসেবে মামলাটা রুজু করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, যদি কেউ কর্মক্ষেত্রে কেউ সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, সেক্ষেত্রে হয় কি, আমরা এটার কিন্তু স্পেসিফিক কোনো কিন্তু আইন নেই, এখনো তৈরি হয় না। সেটা হচ্ছে আপনার, যদি কেউ সেক্সুয়াল হ্যারাসমেন্টের হয়, সে প্রথমে তার প্রতিষ্ঠানের তার উপরোক্ত যে বস থাকে কিংবা লাইনম্যান কিংবা সুপারভাইজার কিংবা আর মানব সম্পদ বিভাগের এইচআরে যে তাকে লিখিত 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয়। এবং আপনার সেক্ষেত্রে যদি কোনো ধরনের সে রিমেডি না পায়, তাহলে আমাদের পেনাল কোডের 509 এবং 354 সেকশনে সে এ ধরনের মামলাগুলো করতে পারে এসে। আমরা আরেকটা বিষয় হচ্ছে, কোনো আরেকটা মেয়ে যদি পরিবারে কেউ যৌতুক দাবি করে, সেক্ষেত্রেও সে কোর্টে গিয়ে যৌতুক নিরোধ আইন 2018 সালে যেটা প্রণীত হয়েছে, তার প্রেক্ষিতে সে একটা রিমেডি পেতে পারে। তো সুতরাং কেউ নারী নির্যাতন বা সে যদি কোনো ধরনের ধর্ষণের শিকার হয় কিংবা অপহরণের শিকার হয়, তাও নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 যেটা সর্বশেষ 2025 সালেই এটা সংশোধন হয়, সেই এই আইনের মাধ্যমে সে তার এই রিমেডিটা পেতে পারে বলে মনে করি। আমি ছোট্ট করে একটু জানতে চাই, যদি মাতৃত্বকালীন ছুটি যেটা আছে, যদি কোনো নারী তার কর্মক্ষেত্রে যদি সেই ছুটি থেকে বঞ্চিত হয়, অনেক সময় দেখি আমরা যে মাতৃত্বকালীন ছুটির পরে দেখা যায় হয়তো তার জবটা থাকে না, তো সেক্ষেত্রে তার করণীয় কি? আমরা দেখেন, মাতৃত্বকালীন ছুটিটা এটা কিন্তু তার নির্ধারিত, এবং এটা বাংলাদেশ সরকারই নির্ধারণ করে যে তাকে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। সে শিশু জন্মের পূর্বের 8 সপ্তাহ কিংবা জন্ম দেওয়ার পরের 8 সপ্তাহ এইভাবে করে ছুটিটা যেভাবে নেয় আর কি, যেটা সেটা তার অধিকার। যদি তার কোনো প্রতিষ্ঠান যদি কোনো এ ধরনের নারী কর্মীর যদি সেই মাতৃত্বকালীন ছুটিটা যদি সে না পায়, সেক্ষেত্রে সে আমাদের এই বিষয়ে শ্রম আদালত আছে, একটি শ্রম আইন 2006 সালে প্রণীত হয়েছে, ওই শ্রম আইনের অধীনে সে তার রিমেডিটা পেতে পারে। কর্মক্ষেত্রে নারীরা যেসব সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শিশু সদনের অভাব এবং পদোন্নতির বৈষম্য। এই বিষয়ে আপনার মতামতটা বলুন। শিশু সদনের অভাবের কারণে যেটা দেখা যায়, মারা যখন জব করেন তাদেরকে রেখে আসতে হয়। এই সন্তানরা কিন্তু অন্য 8-10 জন স্বাভাবিক সন্তান, যে মারা ঘরে থাকেন গৃহিণী, সন্তানকে লালন পালন করেন, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে এই সন্তানরা প্রায় 25% পর্যন্ত পিছিয়ে থাকেন আমরা দেখতে পাই। তো সেই জন্য কর্মক্ষেত্রে যারা চাকরিজীবী মা, তাদের ক্ষেত্রে সব প্রতিষ্ঠানে তো আর এমন হয় না যে 40 জন নারী কর্মী কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করেন, সেখানে ডে কেয়ার সেন্টারটা চালু করতে হবে, এমন একটা আইন আছে আমাদের। কিন্তু সব প্রতিষ্ঠানে যেহেতু 40 জন থাকেন না, তাহলে আমাদের উচিত যেটা সরকারিভাবে ডে কেয়ার সেন্টারগুলো বাড়ানো, যেখানে মা তার সন্তানকে এই ক্ষেত্রে আমি একটু বলি, দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু গার্মেন্টসের নারী কর্মীর সংখ্যা বেশি, কিন্তু সেখানে কিন্তু শিশু সদনের ব্যবস্থা নেই। না, মাত্র 20% সরকারি এবং বেসরকারি মিলে মাত্র 20% শিশু সদন আছে কর্মজীবী নারীদের জন্য, যা প্রয়োজনের তুলনায় খুবই
সীমিত বলা যায়। তো এই সংখ্যাটা যদি বাড়ানো যায় তাহলে এই কর্মজীবী মায়েদের সন্তানরা পিছিয়ে পড়বে না। আর কর্মজীবী মায়েদের সন্তানরা যদি শিক্ষাক্ষেত্রে 25% পিছিয়ে পড়ে, সেটা ভবিষ্যতে যে প্রভাবটা পড়বে, আমাদের অর্থনীতিতে এই প্রভাব পড়বে। সন্তানগুলো তাদের ভবিষ্যৎটা ভালো করতে পারবে না, অর্থনীতিতে তাদের প্রভাব ভালোভাবে পড়বে না। এই বিষয়টার জন্য এই যে ডে কেয়ার সেন্টার যেটা বলি আর কি, সেটা সরকারিভাবে এবং শিল্প এলাকাগুলোতে বাড়ানো উচিত। সরকারি এবং বেসরকারি খাতে উদ্যোগী এখানে প্রয়োজন। এছাড়া আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে পদোন্নতির বিষয়ে কি কোনো বৈষম্যের শিকার হয় নারীরা? অবশ্যই নারীদেরকে পদোন্নতির ক্ষেত্রে পুরুষের তুলনায় বৈষম্যের শিকার হয়, এবং সরকারি এবং বেসরকারি জরিপে আমি দেখেছি, BBS 2021-এর একটা জরিপে দেখতে পেলাম, সেখানে দেখেছি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে নারীরা 20 থেকে 30% পর্যন্ত পদোন্নতিতে বৈষম্যের শিকার হন। পদোন্নতি এবং বেতনের বৈষম্যতার শিকার হন নারীরা। আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে আমাদের যে আইনগুলো আছে নারী এবং শিশুদের সুরক্ষার জন্য, আপনি কি মনে করেন যে এগুলো পর্যাপ্ত? কেননা আমরা লক্ষ্য করছি যে নারীরা যখন তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে দেখা যাচ্ছে যে দেশের অর্থনীতি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যদি নারীরা তাদের কর্মসংস্থান থেকে সরে আসে, তাহলে সেক্ষেত্রে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, পরিবার সমাজ অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। তো সেই ক্ষেত্রে আমরা নারীদেরকে কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য নতুন কোনো আইন বা আইন প্রয়োগের প্রয়োজনীয়তা আছে কিনা? হ্যাঁ, দেখেন, আসলে যে আমাদের দেশে যে আইনগুলো আছে, প্রচলিত যে আইনগুলো আছে, প্রথমেই বলি প্যানেল কোড যে প্রচলিত আইন আছে সেখানেও আছে, এবং নারী নির্যাতন রোধে অনেকগুলো আইন আমাদের করা হয়েছে দেশে। কিন্তু এই আইনগুলো আমি মনে করি যে আইনগুলো যদি যথাযথ প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে আরও বা কিছু আইন প্রয়োগ করা আইন তৈরি করা দরকার। কিন্তু আমাদের সমাজে যেটা দেখা যায়, আমাদের যারা এই ধরনের হয়রানির শিকার হয়, কিন্তু তারা কিন্তু আইনের আশ্রয়ে আসেন না, যার কারণে আইন প্রয়োগকারী সংস্থার কাছে গেলেও আইন প্রয়োগকারী সংস্থাগুলা তারা আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে আসলে তারা আইনের কাছে আসতে একটু দ্বিধাবোধ করেন। আমি মনে করি এক্ষেত্রে 2008 সালে একটা রিট হয়েছিল, সেই রিট নাম্বার ছিল আপনার 9416/2008। সেই রিটের আলোকে 14 মে 2009 সালে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা আপনার দিয়েছিল, একটি এই নারী নির্যাতন রোধে, যেহেতু স্পেসিফিক কোনো কর্মক্ষেত্রে নারী হয়রানির যে হয়রানির একটা যে শিকার হয়, সেই বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছেন যে যেগুলো প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু আপনার যে নারী যে নির্যাতন দমন প্রতিরোধ একটা কমিটি থাকতে হবে, এবং প্রতিটাই আপনার যেগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেক প্রতিষ্ঠানে এই কমিটিগুলো থাকা দরকার, এবং সেই কমিটির মাধ্যমে সেই কমিটিতে আপনার তিনজন মহিলা থাকবে এবং একজন আইনজীবী থাকে, এবং তাদের একজন অফিসের একজন পুরুষ স্টাফ থাকে। তাদের 5 জন বিশিষ্ট এই কমিটিগুলো দিয়েই নারী কোনো ধরনের যদি কোনো হ্যারাসমেন্টের শিকার হয়, সে প্রথমেই সেখানে অভিযোগটা করেন। তো আপনি দেখেন আমাদের অনেকগুলো আইন আছে। প্রথমত আমি আপনাকে বলি 2000 সালে যে আইনটা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। আবার আপনার আছে পারিবারিক সহিংসতা, যেটা আপনার নারী ও শিশুদের সুরক্ষা এবং প্রতিরোধের জন্য আইনটা আসলে প্রণীত হয়েছিল। আর একটা আছে যৌতুক নিরোধ আইন, সেটাও আছে। আবার আর একটা শিশু আইন আছে। আইনের আছে, কিন্তু আইনের যথাযথ প্রয়োগটা যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয়, আমরা মনে করি সেক্ষেত্রে শিশু নির্যাতনটা একটু রোধ হবে। আর পাশাপাশি দরকার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সামাজিক সচেতনতা দরকার। আমাদের সমাজের মধ্যে স্কুল লেভেল থেকে শুরু করে প্রতিটা পরিবারে, প্রতিটা সমাজে, প্রতিটা প্রতিষ্ঠানে এমন একটি কর্মশালা করতে হবে যে মাসে হোক, মাসে 2টা হোক, কিংবা মাসে 1টা হোক, যে নারী এবং পুরুষ সবাই আমাদের সংবিধানের কনস্টিটিউশনে যেহেতু আমাদের 111 অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু আমাদেরকে সকলের একটা আইন লাভের সুযোগ সমান আছে, সেক্ষেত্রে তারা আমাদের সচেতন যদি আমরা থাকে, সেক্ষেত্রে আমাদের নারী ও শিশুদের যে এখন যে ধরনের নির্যাতনের হার বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আপনার আরও রোধ করা সম্ভব বলে আমি মনে করি। সেক্ষেত্রে অর্থাৎ শুধু আইন নয়, আইন থাকলে হবে না, আইনের সঠিক এবং যথাযথ প্রয়োগটা থাকবে, এবং আমরা যথাযথভাবে সামাজিক সচেতনতাও দরকার। যেহেতু সামাজিক সচেতনতা যদি না থাকে, আমরা একটা সমাজের মধ্যে যদি এই আইন সম্পর্কে যদি সচেতনতা যদি থাকে, তাহলে তারা ওই বিষয়ে জানবে।
মনে করেন আমরা একটা প্রতিষ্ঠানে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান বলেন, সেখানে যদি আমরা যদি সেই বিষয়ে বলি যে আইন, যারা আইনের যে নারী নির্যাতন, শিশু নির্যাতনের যে বিষয়গুলো যদি আমরা এখানে সেমিনার করে কিংবা কোনো কর্মশালার মাধ্যমে যদি আমরা বোঝাই এই ধরনের কাজ করলে এই ধরনের শাস্তি আছে, সেই বিষয়গুলো যদি সবাই জানে, তাহলে মানুষের মধ্যে একটা সচেতনতার সৃষ্টি হবে। সেক্ষেত্রে তারা ওই ধরনের কাজগুলো থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আজকের আলোচনায় আমরা কর্মজীবী নারীদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করলাম। আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে নারীদের কর্মসংস্থানে যেমন নিরাপত্তা এবং হয়রানি প্রতিরোধে শুধুমাত্র আইনের প্রয়োগ নয়, বরং আমাদের পরিবার, সমাজ এবং সর্বোপরি নিজের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, যুগের পীড়ন এই, পীড়ন করিলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। বিজ্ঞান বলে প্রতিটি কর্মের রয়েছে সমান এবং বিপরীত একটি প্রতিক্রিয়া। ধর্ম আমাদের বলে প্রত্যেক মানুষই তার নিজ নিজ কর্মের ফল ভোগ করবে। এবার আমাদের সিদ্ধান্ত, আমরা কী কর্ম করব, নারীদের জন্য সুরক্ষিত একটি সমাজ, কর্মপরিবেশ নিশ্চিত করব নাকি এড়িয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে থাকার জন্য। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।